আজ সুপ্রিম কোর্টের শুনানির পর আমরা যার পর নাই হতাশ এবং ক্ষুব্ধ। অভয়ার ভয়াবহ ধর্ষণ ও হত্যার ঘটনায় যে তদন্তের ভার সিবিআই নিয়েছিল আমরা দেখতে পেলাম তাতে কোনো রকম অগ্রগতি হয়নি। বিচার পেতে এই দীর্ঘসূত্রিতার ভয় আমরা গোড়া থেকেই পাচ্ছিলাম। হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট, কলকাতা পুলিশ থেকে সিবিআই, তদন্তের হাত বদল হয়ে চলেছে, অথচ বিচার এখনো অধরা। উপরন্তু সুপ্রিম কোর্টের রাজ্য সরকার ও সরকারের উকিল কপিল সিব্বলকে আমাদের জুনিয়র ডাক্তারদের আন্দোলন ও কর্মবিরতিকে যেন তেন প্রকারেণ থামানোর জন্য ন্যাক্কারজনক একটা ভূমিকা রাখতে দেখলাম আমরা। ওনারা বলেছেন জুনিয়র ডাক্তারদের আন্দোলনের ফলে মানুষ মারা যাচ্ছেন, রোগী পরিষেবা ব্যাহত হচ্ছে ইত্যাদি। আমরা স্পষ্ট আরো একবার মনে করিয়ে দিতে চাই, রাজ্যের প্রতিটি মেডিকেল কলেজে রোগী পরিষেবা চালু আছে। সিনিয়র ডাক্তারেরা অক্লান্ত পরিশ্রম করে পরিষেবা দিচ্ছেন লাখো মানুষকে। আমরা রাজ্যবাসীকে এও মনে করিয়ে দিতে চাই, রাজ্যে মোট সরকারি হাসপাতালের সংখ্যা 245টি, যার মধ্যে মেডিকেল কলেজ মাত্র 26টি। মোট জুনিয়র ডাক্তারদের সংখ্যা 7,500 এরও বেশি নয়। পশ্চিমবঙ্গে মোট রেজিস্টার্ড ডাক্তারের সংখ্যা প্রায় 93,000। মাত্র কয়েকটি মেডিকেল কলেজে যেখানেও সিনিয়র ডাক্তাররা চিকিৎসা পরিষেবা দিচ্ছেন, সেখানকার জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে আছেন বলে গোটা স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ছে। এই কথাটা তাহলে কি করে বলা হচ্ছে? অর্থাৎ সরকার মিথ্যে কথা বলছে, সুপ্রিম কোর্টে মিথ্যে বক্তব্য রাখা হচ্ছে। আমরা মনে করছি এটা আমাদের আন্দোলনকে কালিমা লিপ্ত করে আন্দোলনের প্রতি মানুষের যে বিপুল জনসমর্থন তাকে বিপথে চালিত করার এক নক্কারজনক প্রচেষ্টা। আমরা সরকারি কৌশলী কপিল সিব্বল এবং স্বাস্থ্য দপ্তর তথা স্বাস্থ্যমন্ত্রীকে ধিক্কার জানাচ্ছি, সুপ্রিম কোর্টকেও বিপথে চালিত করার এই ভিন্ন প্রচেষ্টার জন্য। আমরা সরকার তথা সুপ্রিম কোর্টকে মনে করিয়ে দিতে চাই, কেবল জুনিয়র ডাক্তাররা গোটা স্বাস্থ্য ব্যবস্থার মূল স্তম্ভ নন, তারা শিক্ষানবিশ মাত্র। আর যদি সরকারি পরিসংখ্যানগুলিকেও আমরা সত্যি বলে মেনে নিই, যদি কেবল জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির ফলেই স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ে, তা আসলে রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে যথেষ্ট সংখ্যক সিনিয়র ডাক্তার, নার্স, স্বাস্থ্যকর্মীর অভাব, সর্বোপরি স্বাস্থ্য ব্যবস্থার পরিকাঠামোগত বেহাল দশাকেই স্পষ্ট করে তোলে। এর দায় স্বাস্থ্য দপ্তর এবং স্বাস্থ্যমন্ত্রী এড়াতে পারেন না। আমরা আরো দেখলাম গত 27শে আগস্টের একটি রাজনৈতিক কর্মসূচিতে হওয়া হিংসাত্মক কার্যকলাপের দায়ও কপিল সিব্বল ও রাজ্য সরকার আমাদের কাঁধে চাপালেন। আমরা স্পষ্ট মনে করিয়ে দিতে চাই, আমরা 26শে আগস্টেই স্পষ্ট করেছিলাম উক্ত রাজনৈতিক কর্মসূচিটির সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। আমরা এই ধরনের কোনো হিংসাত্মক ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত কর্মসূচিকে কখনো সমর্থন করিনি, ভবিষ্যতেও করব না। কিন্তু যেভাবে সরকার তথা তাদের আইনজীবী সুপ্রিম কোর্টে এই মিথ্যাচারটি করলেন, তারও আমরা তীব্র বিরোধিতা করছি এবং ধিক্কার জানাচ্ছি। ঘটনা 30 দিন কেটে গেলেও রাজ্য সরকার এখনো আন্দোলনের মূল দাবিগুলিকে নিয়ে কোনো সদিচ্ছামূলক পদক্ষেপ নেয়নি। সমস্ত দায় সিবিআই তদন্তের ওপর চাপিয়ে দিতে চাইছে। পুলিশি গাফিলতির ব্যাপারে কোনো পদক্ষেপ হয়নি, স্বাস্থ্য দুর্নীতির ব্যাপারে বাস্তবে কোনো পদক্ষেপ হয়নি। সন্দীপ ঘোষ বা বিরূপাক্ষ বা অভিজ্ঞকে যে সাসপেন্ড করা হয়েছে, সেটাও শাক দিয়ে মাছ ঢাকার মতো। বাস্তবত সিবিআই গ্রেপ্তার করার পর সন্দীপ ঘোষকে নামমাত্র শোকজ করা হয়েছে। অভিক এবং বিরূপাক্ষকে সাসপেন্ড করলেও সাসপেনশনের কোনো কারণ উল্লেখ করা হয়নি। এরকম একটি দুর্বল সাসপেনশন অর্ডার কোর্টে গেলেই প্রত্যাহিত হয়ে যাবে। এটি বাস্তবত গণক্ষোভ প্রশমিত করার জন্য একটি আই ওয়াশ ছাড়া অন্য কিছু বলে আমরা মনে করতে পারছি না। আমরা সুস্পষ্টভাবে রাজ্য সরকারের কাছে দাবি জানাতে চাই, সন্দীপ ঘোষের বিরুদ্ধে কড়া ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হোক। অভিক দে ও বিরূপাক্ষকে যথাযথ কারণ দর্শিয়ে তারপর সাসপেন্ড করা হোক স্বাস্থ্য ভবন। আন্দোলনের প্রথম দিন থেকে
সুরক্ষার প্রশ্নে আমরা কিছু দাবি জানিয়েছি। অন ডিউটি ডাক্তারদের জন্য আলাদা রেস্টরুম, আমরা আলাদা বাথরুমের দাবি জানিয়েছি। প্রতিটি রেস্টরুম অনকল রুমের বাইরে পর্যাপ্ত পরিমাণ নিরাপত্তা রক্ষী সিসিটিভি, মহিলা ডাক্তারদের রেস্টরুমের জন্য নারী সুরক্ষা কর্মীদের ব্যবস্থা করা প্রয়োজন। প্রয়োজন ওয়ার্ড এবং ওটি রুমের বাইরেও যথাযথ নিরাপত্তা ব্যবস্থার একথাও আমরা বলেছি। কিন্তু আমরা এটাও মনে করিয়ে দিতে চাই, আমরা যে সুরক্ষার দাবি করেছি শুধু পুলিশ বাড়িয়ে ডক্টর রুম আলাদা করে তা আদৌ মেটানো সম্ভব নয়। সরকারি হাসপাতালগুলোতে যথাযথ রোগী পরিষেবা যদি সুনিশ্চিত না করা হয়, ডাক্তার স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা তাহলে কখনোই সুনিশ্চিত করা যাবে না। স্বাস্থ্য ব্যবস্থার মধ্যে যে ব্যাপক দুর্নীতি চলছে সেটা সর্বস্তরে উপস্থিত। প্রচুর শূন্য পদ, পেরিফেরির যে মেডিকেল কলেজ সেগুলোর নামেই মেডিকেল কলেজ, তাতে না আছে উন্নত পরিকাঠামো, না আছে স্বাস্থ্যকর্মীদের নিয়োগ। স্বাস্থ্য ব্যবস্থা শুধু ডাক্তারদের দিয়ে চলে না, চলে জিডিএ থেকে টেকনিশিয়ান, নার্স থেকে ডাক্তার, প্রত্যেকের অবিচ্ছেদ্য অংশ। জিডিএ বা টেকনিশিয়ান পদে দীর্ঘদিন স্থায়ী নিয়োগ পর্যাপ্ত পরিমাণে হচ্ছে না, ঠিকা কর্মী দিয়ে কাজ চলছে, এর ফলে নানা সমস্যা থাকছে। আমাদের দৈনন্দিন অভিজ্ঞতায় আমরা জানি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় সঠিক কোনো রেফারেল সিস্টেম অনুসৃত হয় না, কোনো কেন্দ্রীয় রেফারেল ব্যবস্থা নেই। কলেজে বেড অকুপেন্সি সহ চিকিৎসা ব্যবস্থাকে ডিজিটাল করার কোনো উদ্যোগ নেই। রোগীদের সমস্যা শোনার জন্য কোনো ফেসিলিটি ম্যানেজার আদৌ কাজ করেন না। সাধারণ মানুষ ছেড়ে দিলাম, যারা মেডিকেল কলেজকে রোগীদের রেফার করেন তাদের কাছেও কোনো তথ্য থাকে না যিনি রেফার্ড হচ্ছেন তিনি আদৌ চিকিৎসা পাবেন কি পাবেন না। আজ 23 জন মানুষ কর্মবিরতির কারণে মারা গেছেন বলে দাবি করা হচ্ছে, অথচ যথাযথ রেফারেল সিস্টেমের অভাবে কতজন রোগীকে রোজ হয়রানি হতে হচ্ছে, কতজন রোগীর মৃত্যু হচ্ছে চিকিৎসা না পেয়ে, তার কোনো তথ্য সরকার দেয় না। আদৌ তারা এটা নিয়ে ভাবিত নয় বলেই মনে হচ্ছে। চারদিকে সুপার স্পেশালিটি হাসপাতাল তৈরি করা হচ্ছে, খোলা হচ্ছে অগুন্তি মেডিকেল কলেজ, অথচ এই প্রতিটি জায়গাতে চিকিৎসা পরিষেবার অবস্থা ততই বচ্চ। যথেষ্ট সংখ্যক ডাক্তার নেই, নেই স্থায়ী নার্স, নেই স্বাস্থ্যকর্মী। অধিকাংশ জেলার নতুন মেডিকেল কলেজগুলিতে সিনিয়র ফ্যাকাল্টির সংখ্যা নামমাত্র। আধুনিক রোগ পরীক্ষা সহ অন্যান্য পরিকাঠামোর অবস্থাও ততই বছর। আমরা মনে করিয়ে দিতে চাই, কেবল গাল ভরা নাম ও বড় বড় ভবন তৈরি করলেই স্বাস্থ্য পরিষেবা সুনিশ্চিত করা যায় না। তার জন্য প্রয়োজন হয় যথার্থ স্বাস্থ্য নীতি, প্রয়োজন হয় যথাযথ কর্মী নিয়োগের তথা সরকারি পরিষেবা, রোগী পরিষেবা দিতে সরকারি সদিচ্ছার। অত্যন্ত দুঃখজনক হলেও আমরা সেরকম কোনো ছবি কিন্তু দেখতে পাচ্ছি না। আমরা এও প্রশ্ন তুলছি, যে যুবককে একটা সিটি স্ক্যান করানোর জন্য কোন্নগর থেকে কলকাতা অব্দি 30 কিলোমিটার ছুটে আসতে হলো গুরুতর জখম অবস্থায়, কেন তার নিকটবর্তী সুপার স্পেশালিটি হাসপাতালে ন্যূনতম সিটি স্ক্যানেরও ব্যবস্থা নেই? যদি সরকার সত্যি জেলার গরিব মানুষের চিকিৎসা পরিষেবা নিয়ে এতটাই ভাবিত, তাহলে জেলার হাসপাতাল ও প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রগুলিকে ঢেলে সাজানো কেন হচ্ছে না? সিভিক ডাক্তার, সিভিক নার্স নিয়োগের ভাওতাবাজি নয়, আমরা চাই জেলায় জেলায় যথাযথ সরকারি স্বাস্থ্য কাঠামো। এই পুরো পর্যায়ে স্বাস্থ্য ভবন ক্রমাগত নক্কারজনক ভূমিকা নিতে নিতে গেছে। আমাদের কাছে আজ এটা স্পষ্ট যে দুষ্ট চক্রটি এতদিন রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থায় ছড়ি ঘোরাচ্ছিল, পাহাড় প্রমাণ দুর্নীতি, কলেজে কলেজে থ্রেটের রাজনীতি চালাচ্ছিল, এর দায় স্বাস্থ্য দপ্তরের উচ্চ পদস্থ কর্তারা এড়াতে পারেন না। উপরন্তু এও আমাদের কাছে প্রকাশিত হয়েছে যে সেমিনার রুম সংলগ্ন ঘরগুলিকে ভাঙার অর্ডারেও সই করেছিলেন স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস। আমরা তাই স্বাস্থ্য সচিব, ডিএমই এবং ডিএইচএস এর অপসারণের দাবি করছি এদেরও সিবিআই তদন্তের আওতায় আনার। স্বাস্থ্য ভবনের এই পাহাড় প্রমাণ দুর্নীতি নিয়ে স্বাস্থ্যমন্ত্রীর কি বক্তব্য আমরা তাও জানতে চাই। এখনো পর্যন্ত এ ব্যাপারে তার কোনো বক্তব্য কিন্তু আমরা পাইনি। কেন পাইনি তাও জানতে চাই। আমরা ভেবেছিলাম আমাদের আন্দোলনের মাধ্যমে আমরা অভয়ার বিচারের সাথে সাথে
স্বাস্থ্য দপ্তরের এই ঘুঘুর বাসা ভেঙে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন করতে পারবো, প্রকৃত অর্থে তাকে জনমুখী করে তুলতে পারবো। কিন্তু আজ সুপ্রিম কোর্টে কপিল সিব্বল এবং সরকার আন্দোলনের অভিমুখকে জনবিরোধী বলে দাগিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এমত অবস্থায় আমরা আমাদের 5 দফা দাবি সহ উপরোক্ত দাবিগুলোকেও সামনে রেখে সাধারণ মানুষকে যথাযথ চিকিৎসা পরিষেবা দিতে উপযোগী এক যথাযথ স্বাস্থ্য ব্যবস্থার জন্য আগামীকাল বেলা 12টা থেকে করুণাবয়ী থেকে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিচ্ছি। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর প্রেস বিবৃতি থেকে জানতে পারলাম সিপি নাকি তার কাছে পদত্যাগপত্র জমা দিতে এসেছিলেন। তিনি নিজে দায় স্বীকার করেছেন তদন্তের গাফিলতি। তারপরেও কেন তার পদত্যাগপত্র জমা নেওয়া হয়নি? পুলিশের কাজ কি শুধুই ভিড় নিয়ন্ত্রণ করা? এদের ভরসাতেই কি মেয়েরা কাজ করতে যাবেন? অবিলম্বে তাকে কাজ থেকে অব্যাহতি দিতে হবে। অভয়ার পরিজনকে টাকা দিতে চাওয়া ডিসি নর্থকে তদন্তের আওতায় আনতে হবে। মিথ্যে কথা বলে অভিজ্ঞকে আড়াল করতে চেয়েছেন ডিসি সেন্ট্রাল, তার বিরুদ্ধেও শাস্তিমূলক পদক্ষেপ নিতে হবে। আজকে আরজি করের মতো অবস্থা আমরা চাই না ভবিষ্যতে কোনো মেডিকেল কলেজে হোক, কিন্তু 9ই আগস্টের ঘটনা কোনো বিক্ষিপ্ত ঘটনা নয়। কলেজে কলেজে চলতে থাকা থ্রেটের রাজনীতির আলটিমেট এবং জঘন্য পরিণতি। প্রত্যেকটি কলেজ ইউনিয়ন এবং আরডি এর নির্বাচিত প্রতিনিধি দলের সাথে কলেজ কাউন্সিল ও রোগী কল্যাণ সমিতিতে অংশীদারিত্ব সুনিশ্চিত করতে হবে। এর জন্য প্রত্যেকটি কলেজে সুস্থ ও গণতান্ত্রিকভাবে ছাত্রছাত্রী ও জুনিয়র ডাক্তারদের মধ্যে নির্বাচন করা সরকার। আমাদের আন্দোলনের পাশে যেভাবে বাংলার আপামর মানুষ এসে দাঁড়িয়েছেন, যেভাবে রাতের পর রাত দখল করছেন, রাজপথে ঘটছেন মানব শৃঙ্খল, তাকে আমরা কুর্নিশ জানাই। অন্যদিকে যেভাবে নৈহাটি থেকে বারাসাত, মাথাভাঙা থেকে কাঁচরাপাড়া সাধারণ মানুষের ওপর শাসকের গুন্ডা বাহিনী ও উর্দিধারী পুলিশের আক্রমণ নেমে এসেছে, তাকে আমরা তীব্র ধিক্কার জানাই। আমাদের এই আন্দোলন এক সার্বিক আন্দোলন, সাধারণ মানুষের আন্দোলন। সরকার বা সুপ্রিম কোর্ট একথা যেন ভুলে না যান। সাধারণ মানুষের ওপর এহেন ঘৃণ্য আক্রমণ আমাদের ওপরেও আক্রমণ হিসেবেই আমরা দেখছি। দাবি তুলছি অবিলম্বে এই ঘটনাগুলির সাথে জড়িত সকলকে শাস্তি দেবার। আজ মুখ্যমন্ত্রী সব ভুলে মানুষকে উৎসবে ফিরতে বলেছেন। আমরা তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি। অভয়ার বিচারহীন সবের ওপর দাঁড়িয়ে উৎসবের ডাক দেওয়া এক ন্যক্কারজনক নির্লজ্জতার পরিচয়। বিচার না পাওয়া অবধি উৎসবে ফেরার আবেদন অশ্লীল এবং অমানবিক। মুখ্যমন্ত্রীকে অবিলম্বে এই বক্তব্য ফিরিয়ে নিতে হবে। পাশাপাশি মাননীয়া যেভাবে অভয়ার পরিজনকেও মিথ্যেবাদী বলে অভিহিত করতে চেয়েছেন, আমরা তাকেও তীব্র ধিক্কার জানাচ্ছি। মৃতার মা বাবা ও মেয়ের ন্যায় বিচারের দাবি, আন্দোলনের দায়িত্ব আমাদের হাতে তুলে দিয়ে গেছেন। তাই এর শেষ না দেখে আমরা আন্দোলন থেকে পিছু হটতে পারি না। আমরা সরকারের উদ্দেশ্যে স্পষ্ট জানিয়ে দিতে চাই, আগামীকাল বিকেল 5টার মধ্যে রাজ্য সরকার পদক্ষেপ গ্রহণ করে আমাদের এই দাবিগুলি মিটিয়ে দিক, তবেই আমরা কর্মবিরতি প্রসঙ্গে ওনাদের আবেদন নিয়ে ভেবে দেখতে পারি। অন্যথায় আমরা বুঝবো সরকার আদৌ চান না এই অচলাবস্থা কাটুক। সেক্ষেত্রে রাজ্য জুড়ে যে পরিস্থিতি তৈরি হচ্ছে তার জন্য আমরা সরকারকেই দায়ী করতে বাধ্য থাকব। দেখুন, আমরা এটাই বলবো, আমি অন্তত যতদূর জানি আমরা একটা গণতান্ত্রিক দেশে বাস করি এবং সেই গণতান্ত্রিক দেশে আজকে একটা ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদে এত মানুষ রাস্তায় নেমে এসছেন এবং তারা আমাদের আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হয়েছেন। আমাদের আন্দোলন আজকে 31 দিন পেরিয়ে একটা প্রকৃত গণজাগরণে পরিণত হয়েছে। এবার একটা গণতান্ত্রিক দেশে যদি একটা শান্তিপূর্ণ নিয়মসঙ্গত গণতান্ত্রিক আন্দোলন চলে, তাহলে সেই আন্দোলন সম্পর্কে
প্রশাসন বা সরকারের বা রাষ্ট্রের কী ভূমিকা হওয়া উচিত তা নিয়ে বেসিক কিছু আইডিয়া আমরা গণতন্ত্রের ডেফিনেশন থেকেই পাই। যেমন যদি এই আন্দোলনের দাবিগুলি ন্যায়সঙ্গত হয় তাহলে সেই দাবিগুলিকে মেনে নেওয়া অথবা সেই দাবিগুলি পূরণ করার চেষ্টা করাই রাষ্ট্র ব্যবস্থার কাজ, কারণ সেটা জনগণের দাবি। কিন্তু এই মুহূর্তে আমাদের যে নির্দিষ্ট 5টি দাবি রয়েছে, অর্থাৎ জাস্টিস ফর অভয়া, সন্দীপ ঘোষের সাসপেনশন, বিনীত গোয়েলের পদত্যাগ, কলেজে কলেজে সেফটি সিকিউরিটি বৃদ্ধি করা, সমস্ত স্বাস্থ্যক্ষেত্রে সেফটি সিকিউরিটি বৃদ্ধি করা এবং কলেজে কলেজে ডেমোক্রেটিক পরিবেশ প্রতিষ্ঠা করা, সেই দাবিগুলি নিয়ে সেই দাবিগুলিকে যদি মহামান্য সুপ্রিম কোর্ট বা অন্য কেউ যদি সেগুলিকে ন্যায়সঙ্গত মনে না করেন তাহলে তারা সেটা নিয়ে কমেন্ট করতেই পারতেন, কিন্তু তারা সেগুলো নিয়ে কোনো কমেন্ট করেনি, বরং আমাদেরকে একরকম চাপিয়ে দেওয়া হয়েছে যে আমাদের কাজে ফেরা উচিত। ফলে আমরা মনে করছি না এই মুহূর্তে একটা গণতান্ত্রিক দেশে বসবাস করলে একটা গণতান্ত্রিক শান্তিপূর্ণ ন্যায়সঙ্গত আন্দোলনকে যেভাবে ডিল করা উচিত সেটা এই ঘটনার মধ্যে দিয়ে করা হচ্ছে বলে। কারণ এখনো পর্যন্ত এই আন্দোলন কিন্তু জনসাধারণের মধ্যে শান্তিপূর্ণ অবস্থাতেই রয়েছে, কিন্তু যে কোনো শান্তিপূর্ণ আন্দোলনের মধ্যেই যখন দমনপীড়ন নামিয়ে আনার চেষ্টা করা হয়, যখন হুমকি দেওয়া হয়, তখন কিন্তু ধীরে ধীরে সেই আন্দোলন তার শান্তিপূর্ণ চরিত্র হারাতে শুরু করে। সেটাই ইতিহাসের শিক্ষা, সেটাই আমরা বারবার দেখেছি। ফলে এই মুহূর্তে যদি ঘুরিয়ে এভাবে আমাদের হুমকি দেওয়ার চেষ্টা করা হয় কোনো স্তর থেকেই, এবং তারপরে যদি মানুষ এখনো পর্যন্ত যেভাবে নিয়ম রক্ষা করে নিয়ম মেনে চলে তাদের প্রতিবাদ জানাচ্ছেন সে বিষয়টা নষ্ট হয়, তাহলে তার দায় কিন্তু ডাক্তারদের হাতে থাকবে না, প্রশাসন বা জুডিশিয়ারি সর্বোচ্চ স্তর থেকে। যে কারণে এই বিষয়গুলোকে হ্যান্ডেল করার ক্ষেত্রে দেশের সাধারণ নাগরিক, মানে একজন আন্দোলনকারী হিসেবে নয়, দেশের সাধারণ নাগরিক হিসেবেই আমি আশা করি যে প্রশাসন বা জুডিশিয়ারি সর্বোচ্চ স্তর থেকে এই বিষয়গুলোকে আরও সেন্সিটিভলি সদর্থকভাবে হ্যান্ডেল করা হবে, এভাবে চাপিয়ে দিয়ে নয়। 23 জনের মৃত্যু হয়েছে, 6,000 মানুষ অসুবিধায় পড়েছেন, উনি এটাই বলেছেন। এবার আমাদের একটা খুব বেসিক প্রশ্ন আছে, যে কোনো মৃত্যুই দুর্ভাগ্যজনক, মানে ডাক্তার হিসেবে আমরা কেউই আমাদের পেশেন্টকে মৃত্যু গ্রাস করছে সেই মুহূর্তটা সাক্ষী থাকতে চাই না, কিন্তু তাও আমাদের করতে হয়। তার কারণ সরকারি হাসপাতাল, এক তো মানুষ অমর নয়, 2 নম্বর সরকারি হাসপাতালগুলোয় ওষুধের অপ্রতুলতা, কাজ করার লোকের অপ্রতুলতা, সিনিয়র ডাক্তারদের অপ্রতুলতা, পরিকাঠামোর অপ্রতুলতা, এই সমস্ত কারণে যে রোগের ক্ষেত্রে যতজন মানুষের সুস্থ হয়ে ওঠার কথা ছিল সেটা আমরা সরকারি হাসপাতালগুলোয় দেখতে পাই না, দিতে পারি না। যাকে প্রসঙ্গান্তরে না গিয়ে বলি, এই গত 1 মাসে আমাকে এটা বিশ্বাস করতে বলবেন না যে রাজ্যের সমস্ত মেডিকেল কলেজে যেখানে জুনিয়র ডাক্তাররা কর্মবিরতিতে রয়েছে সেখানে 23 জন মানুষই মারা গেছেন। যদি তা না হয়ে থাকে তাহলে এই 23 সংখ্যাটা ওরা পৌঁছলেন কি করে? মানে যত মৃত্যু ঘটেছে তার মধ্যে কোন 23টি মৃত্যু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে, সেই ডেরাইভেশনটা ওনারা কী করে করলেন স্ট্যাটিস্টিক্যালি, এটা একজন মানে আমাদেরকে বায়োস্ট্যাটিস্টিক্স পড়তে হয়, তো এটা আমরা একজন বায়োস্ট্যাটিস্টিক্সের ছাত্র হিসেবেও বুঝতে চাইবো যে ঠিক কোন তথ্যের মাধ্যমে ওরা বুঝতে পারলেন যে এই 23টি মৃত্যু জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে হয়েছে। আর যদি জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির কারণে কোনো মৃত্যু ঘটেও থাকে তাহলে সেটা তো এই বিষয়টাকেই আরও বেশি করে প্রমাণ করে দেয় যে রাজ্যের সরকারি হাসপাতালগুলোয় সিনিয়র ডক্টরদের কত অভাব রয়েছে। তার কারণ আমরা জুনিয়র ডক্টর, আমাদের যে পোস্টগুলো রয়েছে তার নাম ট্রেনি পোস্ট, অর্থাৎ আমাদের ম্যানুয়াল অনুযায়ী আমাদের খুব সীমিত কিছু কাজ আমরা স্বাধীনভাবে করতে পারি, বেশিরভাগ কাজই আমাদেরকে সিনিয়র ডাক্তারদের অধীনে থেকে তাদের অবজারভেশনে করতে হয়। কিন্তু প্র্যাকটিক্যালি এ রাজ্যের হাসপাতালগুলোতে এই মুহূর্তে, মেডিকেল কলেজগুলোতে এই মুহূর্তে যা অবস্থা দাঁড়িয়েছে তাতে জুনিয়র ডাক্তারদেরই হাসপাতালগুলো লাইফলাইন বানিয়ে দেওয়া হয়েছে। আমরা নিজেরাই দাবি করছি যে আমরা স্বাধীনভাবে কি চিকিৎসা করার জন্য এনাফ অভিজ্ঞতা আমাদের রয়েছে? না, নেই। সেটা পিজিসিপের শেষে গিয়ে একজন পায়, কিন্তু তা সত্ত্বেও পিজিসিপের প্রথম দিন থেকে বা অনেক ক্ষেত্রে ইন্টার্নশিপ হাউসস্টাফশিপেও আমাদেরকে স্বাধীনভাবে একজন পেশেন্টের চিকিৎসা করতে হয়, যখন হয়তো ততটা অভিজ্ঞতা আমাদের নেই। ফলে আজকে যখন আমরা কাজ থেকে সরে এসেছি তখন স্বাস্থ্যক্ষেত্রে এরকম বড় একটা মনে হচ্ছে যে হাহাকার পড়ে গেছে। কিন্তু সিনিয়র ডাক্তারদের যে এই অভাব, রাজ্য যে সিনিয়র ডাক্তারদের এই কৃত্রিম অভাব, তো আমি কৃত্রিম এই শব্দটা ব্যবহার করছি তার কারণ প্রচুর সিনিয়র ডাক্তাররা বসে রয়েছেন, তারা সরকারি চাকরি করবেন বলে কিন্তু স্বচ্ছভাবে নিয়োগ হয় না। এই যে কৃত্রিম অভাব তৈরি হয়েছে, সেই কৃত্রিম অভাবের কারণেই আজকে যদি কোনো সরকারি স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়ার পরিস্থিতি তৈরি হয়, সেই অবস্থা তৈরি হচ্ছে। ফলে এর দায় তো আমরা নিতে পারবো না। দেখুন, সেটা তো
মুখ্যমন্ত্রী, মহামান্য মুখ্যমন্ত্রীর কাছ থেকে যখন কোনো বার্তা আসে, সেটা ডেফিনেটলি আমাদের যে জেনারেল বডি রয়েছে, অল বেঙ্গল জেনারেল বডি, সেই মিটিংয়েই সেটা ঠিক হবে। কিন্তু ব্যক্তিগতভাবে আমি যেটা মনে করি সেটা হচ্ছে, এই মুহূর্তে আমাদের আন্দোলন যেখানে রয়েছে, মানে একটা আলোচনায় কখন বসা যায়? একটা আলোচনায় সেই সময়ই বসা যায় যখন আন্দোলনের সেই স্তরে রয়েছে যেখানে আমাদের দাবিগুলো নিয়ে অস্পষ্টতা রয়েছে, বা আমরা কোন পথে আন্দোলন করব সেটা নিয়ে অস্পষ্টতা রয়েছে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে কিছু বুঝতে চান। কিন্তু আমরা কি দাবি করছি, সেই দাবি, আমাদের 5টি দাবি গত 15 দিনের বেশি ধরে সারা রাজ্যের, এমনকি এখন হয়তো সারা দেশের মানুষ জানেন। এই মুহূর্তে সে বিষয়ে তো বিশেষ কোনো অস্পষ্টতা নাই। তাহলে, এবং ওই দাবিগুলোর সঙ্গে সম্পৃক্ত হয়ে সারা দেশের মানুষ এখন পথে নেমেছেন। তাহলে তার মধ্যে একটা নির্দিষ্ট 5-7 জনেরকে উনি একটা আলাদা ঘরে ডেকে নিয়ে কি কোনো রকম আপোষ রফায় যেতে চাইছেন? যদি সেটাই তিনি চেয়ে থাকেন, তাহলে সেই উদ্দেশ্য ব্যর্থ হবে। পুলিশ খুব ভালো কাজ করেছেন, এটা আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আজকে দাবি করেছেন। অথচ 1 সপ্তাহ আগেই আমরা যখন কলকাতা পুলিশের সঙ্গে, সিপির সঙ্গে আমাদের বৈঠকে গিয়েছিলাম, সে সময় কিন্তু তিনি নিজে দাবি করেছেন যে এই 14 তারিখে রাতে যে ভ্যান্ডালিজমের ঘটনা ঘটে এবং যেখানে আমাদের সেমিনার রুমের অ্যাডজাসেন্ট অংশ ভাঙচুর করা হয়, সেই ঘটনায় কলকাতা পুলিশের কমপ্লিট অ্যাডমিনিস্ট্রেটিভ ফেলিওর ছিলেন। যদিও সেই দায় তিনি তার নিম্নের যারা অধীনে কর্মচারী রয়েছেন, কলকাতা পুলিশের নিচু তলার কর্মীরা, তাদের উপরে তিনি চাপিয়ে দিতে চেয়েছেন। অর্থাৎ দুপক্ষের মধ্যে বক্তব্যের একটা ডিসপ্যারিটি দেখা যাচ্ছে। আমরা এটা দেখেছি এর আগেও যে এ রাজ্যের এই মুহূর্তে অন্যতম যিনি ধিকৃত ব্যক্তি সন্দীপ ঘোষ, তিনি যেদিনকার স্বেচ্ছাবসরের দাবি জানিয়েছিলেন বলে তিনি দাবি করেছেন, সেই দিনকারই বিকেলবেলা তার স্বেচ্ছাবসর গ্রহণ না করে তাকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয় প্রিন্সিপাল হিসেবে ক্যালকাটা ন্যাশনাল মেডিকেল কলেজে। ফলে এ ঘটনা নতুন নয় যে সারা রাজ্যের মানুষ চাইছে বিশেষ পদে থাকা মানুষটি যেহেতু তার কাজ করতে পারছেন না, তাকে সেই পদ থেকে সরিয়ে দেওয়া হোক। আর রাজ্য প্রশাসনের শীর্ষস্তর থেকে বারবার বার্তা আসছে যে না, এই রাজ্যের সাধারণ মানুষের দাবির কোনো গুরুত্ব আমাদের কাছে নেই, আমরা আমাদের নিজস্ব যেটুকু মনে হবে সেই মনে হওয়াটুকুকে গুরুত্ব দিয়েই আমরা আমাদের মতো সিদ্ধান্ত গ্রহণ করব। এভাবে যদি তিনি সিদ্ধান্ত নিয়ে থাকেন এবং এভাবে তিনি যদি রাজ্যের আন্দোলনরত মানুষের স্পিরিটের সঙ্গে ভাবেন যে পাবলিকলি ছেলে খেলা করবেন, তাহলে তার পরবর্তীতে আন্দোলন যে পথে যাবে তার দায়িত্ব তার হাতেই পড়বে, অন্য কারোর হাতে নয়। দেখুন, আমি এটাই বলবো যে আমাদের রাজ্য, আমরা শুনেছি যে মহাক্ষমতাশালী আইনজীবীর কথা বলা হলো। আমাদের রাজ্য ইতিমধ্যে আমাদের সাধারণ মানুষের করের অন্তত 1 কোটি টাকা তার পেছনে খরচ করেছেন। সে টাকা খরচ করে তারা কি করার চেষ্টা করছিলেন? সে টাকা খরচ করে তারা সাধারণ মানুষের জাস্টিসের দাবিকে ঢেকে দেওয়ার চেষ্টা করছিলেন। সে টাকা খরচ করে তারা কি চেষ্টা করছিলেন? সে টাকা খরচ করে তারা চেষ্টা করছিলেন মানুষের গণ আন্দোলনকে যাতে দমিয়ে দেওয়া যায়। আমরা এতদিন পর্যন্ত অন্তত দেখছিলাম যে মহামান্য কপিল সিব্বাল সেই কাজটুকু ঠিক করে করতে পারছিলেন, কিন্তু আজকে গিয়ে তো মনে হচ্ছে তার পেছনে যে টাকাটা খরচ করা হয়েছে সে টাকাটা একেবারেই বৃথা। তার কারণ এতদিন অন্তত যেটুকু জল ঘোলা তিনি করার মাধ্যমে সত্যটাকে ঢেকে দিতে পারছিলেন, সেইটুকু করতেও আজকে তিনি ব্যর্থ। কলকাতা পুলিশের যে ব্যর্থতা আমাদের কাছে দিনের আলোর মতো স্পষ্ট, তা বারবার শীর্ষ আদালতে প্রমাণ হয়ে যাচ্ছে। এবং এই রাজ্যের নাগরিক হিসেবে আমরা জানি যে কলকাতা পুলিশ চাইলে কতটা এফিসিয়েন্টলি কাজ করতে পারে, ফলে বিশেষ কোনো কারণে তাদেরকে এতটা ইনএফিসিয়েন্সি দেখাতে হচ্ছে, এটা ভেবে আমাদেরকেও লজ্জিত হতে হচ্ছে। দেখুন, সংবেদনশীলতার একটা সীমা হয়, মানে আমরা আমাদের দিক থেকে বারবার সম্মান দেখিয়ে যাব, আর যারা শাসকের চেয়ারটায় বসে ভাবছেন যে তারা গণতন্ত্রের ঊর্ধ্বে উঠে গেছেন, তারা যা খুশি তাই বলে যাবেন, এটা তো দিনের পর দিন চলতে পারে না। আমরা জানি ফরাসি রাজতন্ত্রের একজন রানীর কথা, রানী মেরি আন্তোয়ানেট, তিনি মানুষের দুর্ভিক্ষের সময়, রাজ্যের মানুষের দুর্ভিক্ষের সময় বলেছিলেন যে এরা রুটি খেতে পায় না তো কেক খায় না কেন। আজকে সেই কথার প্রতিফলন যদি বিশেষ কোনো একটি মন্তব্যের প্রতি কেউ খুঁজে পান, তাহলে তিনি বোধহয় ঐতিহাসিকভাবে খুব ভুল করছেন না। গণতন্ত্রে এটাই কাম্য যে রাজ্যের মানুষের সঙ্গে রাজ্যের শাসকের ইমোশনাল দূরত্বটা কখনো এত দূর হয়ে যাবে না যে রাজ্যের সর্বোচ্চ শাসক বুঝতে পারছেন না তার রাজ্যের মানুষ সেই মুহূর্তে কি চাইছেন। আমরা দেখেছি বারবার, মানে আমরা জুনিয়র ডাক্তাররা তো দেখে স্তম্ভিত হয়ে গেছি। আমরা দেখেছি কালকে আমি নিজে কুমোরটুলিতে গেছিলাম, সেখানে স্লোগান উঠছে, কুমোরটুলি দিচ্ছে হাঁক, আমার দুর্গা বিচার পাক। তারা, আমাদের যে দিদি চলে গেছেন, যে কলিগ চলে গেছেন, তার মধ্যে তারা দুর্গাকে দেখতে চাইছেন।
ওই কুমোরটুলিতেই স্লোগান উঠছিল, চাইছে পুজোর আতুর ঘর, জাস্টিস ফর আরজি কর। এ রাজ্যের মানুষ এই মুহূর্তে পুজোর আনন্দে মেতে যাওয়ার মতন অবস্থায় নেই। যদি কেউ তাদেরকে পুজোর আনন্দে মাতিয়ে দিতে চান, তাহলে সেটা আসলে তিনি সত্যের যে ন্যায়সঙ্গত দাবিতে এ রাজ্যের মানুষ লড়াই করছে সেটার সঙ্গে ভ্রষ্টাচার করছেন, সেটার সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন। কারণ আমরা বারবার দেখেছি, আপনি যে কথাটা বলছিলেন, গত কয়েকদিন ধরে রাজ্যের মানুষ কিন্তু মিছিল খুঁজে নিচ্ছেন, মানে মিছিলে তাদেরকে ডেকে পাঠাতে হচ্ছে না, তারা রাস্তায় এসে মিছিল খুঁজে নিচ্ছেন। আমরা এও দেখেছি ঘন্টার পর ঘন্টা রাস্তায় ট্রাফিকে দাঁড়িয়ে থাকা বাসের সামনে থেকে যখন মিছিল চলে যাচ্ছে, তখন বাসের মধ্যে থেকে স্লোগান উঠেছে, উই ওয়ান্ট জাস্টিস। এ জিনিস তো, আমি আপনাদের থেকে বয়স অনেকটা কম, আপনারাই আরও ভালো বলতে পারবেন, এই জিনিস বোধহয় গত কয়েক দশকে এই পশ্চিমবঙ্গ দেখেনি। ফলে আজকে যদি কারুর রাজনৈতিক বাইনারির সেফ কমলা সবুজ বা কমলা লাল বা কমলা নীল এরকম খেলা থেকে বেরিয়ে খেলাটা মানুষের জনতার রোষের দিকে চলে যাচ্ছে দেখে কেউ ভয় পান, এবং সেই ভয় পেয়ে তিনি যদি কি বলছেন সেটা বোঝার ক্ষমতা না থাকে তার, তাহলে তার প্রতি আমাদের একরাশ করুণাই রইল।